দর্শক ক্রিক ফ্রেন্সিতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জয়ন্ত বিন্দু। সোজা গল টেস্টের প্রসঙ্গে চলে যাই। গল টেস্টে বাংলাদেশ আসলে এমন একটা অবস্থানে দাঁড়িয়ে আছে যেখান থেকে জয় পাওয়াও সম্ভব, যেখান থেকে ড্র করাও সম্ভব, বরঞ্চ এই দুইটা সম্ভাবনার চেয়ে ম্যাচ হারা বাংলাদেশের জন্য এই মুহূর্তে বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে। আর যার ফাউন্ডেশন বা ভিত্তি তৈরি হয়েছে এই চতুর্থ দিনে এসে, শুরুতে বোলাররা বাংলাদেশের, পরবর্তীতে ব্যাটাররা দারুণ একটা দিন কাটিয়ে দিয়েছেন বাংলাদেশের জন্য। একেবারে চতুর্থ দিনের শুরুর দিকে দুইটা আর্লি স্ট্রাইক যখন নাইম হাসান দিলেন, সেখান থেকেই শ্রীলঙ্কা ব্যাকফুটে পড়ে গিয়েছিল। পরবর্তীতে তারা যে অল আউট হলো বাংলাদেশের থেকে 10 রান পিছিয়ে থেকেই, যেটা বাংলাদেশকে অবশ্যই হেল্প করেছে। আর ব্যাটিংয়ে যদি বলতে হয়, আজকের দিনে সাদমান ইসলাম এবং নাজমুল হোসেন শান্ত, এই দুজনের কথা আলাদা করে বলতে হবে। স্পেশালি সাদমানের কথা, তার ব্যাটিং অ্যাপ্রোচ যেমন ছিল তাতে খুব ভালোভাবেই দেখা যাচ্ছিল, বোঝা যাচ্ছিল যে একটা বড় সংগ্রহ খুব দ্রুততার সাথে তুলে শ্রীলঙ্কাকে একটা লিড এবং টার্গেটের নিচে চাপা ফেলার তাড়না তার মধ্যে ছিল। যদিও নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন, তিনি বেশ স্লো ব্যাটিং করে যাচ্ছিলেন, এমনকি দিন শেষে তিনি অপরাজিত রয়েছেন 56 রানে, বল খেলেছেন 113টি, অর্থাৎ তার স্ট্রাইক রেট 49.55। সিচুয়েশন বিবেচনায় তার খেলার অ্যাপ্রোচটা কিছুটা স্লো হয়ে গেছে কিনা সেটা নিয়ে মতভেদ থাকতে পারে। তবে পঞ্চম দিনে এখনও বাংলাদেশের কাছে জেতার জন্য যতটুকু রসদ প্রয়োজন তার থেকে বেশি রয়েছে বলা যেতে পারে। কেননা আমি যদি ভুল না করি, শেষ দিনে কোনো বৃষ্টি না হলে, কোনো ইন্টারাপশন না ঘটলে ম্যাচে 94 ওভার বোলিং হওয়ার কথা। বাংলাদেশের এই মুহূর্তে লিড 187। এবার গল স্টেডিয়ামের যেই স্ট্যাটগুলো চলে আসে, তৃতীয় ইনিংসে একটা দলের অ্যাভারেজ টোটাল এই মাঠে হচ্ছে 249, আমি যদি ভুল না করি 249 অথবা 239, অর্থাৎ 250-র নিচে। এবার চতুর্থ ইনিংসের অ্যাভারেজ টোটাল মাত্র 157, অর্থাৎ 250 প্লাস স্কোর যদি বাংলাদেশ শ্রীলঙ্কাকে টার্গেটটা দিতে পারে, তাহলেই জেতার জন্য সেটা সেফ বলে মনে করছেন অধিকাংশ এক্সপার্ট এবং ক্রিকেট বোদ্ধারা। বাংলাদেশ এখানেই ওই হিসাব নিকাশটা আসে যে 187 রান করেছে, তাহলে 250 সংগ্রহ বা লিড পৌঁছাতে বাংলাদেশকে করতে হবে আরও এখানে 50, আর ওখানে হচ্ছে 63 রান। ঠিক আছে, আমরা ধরলাম 250 রান হয়তো বাংলাদেশ সেফ মনে নাও করতে পারে, সেটা তারা 280 পর্যন্ত নিয়ে যেতে চায়, অর্থাৎ 63-র সাথে আরও 30 যোগ করলে 93 রান। যদি বাংলাদেশ 300 রানে লিড চায়, তখন হয়তো আরও 20 রান যোগ হবে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। অর্থাৎ দুইটা হিসাব যদি ধরি, 93 বা 113 বাংলাদেশ প্রথম সেশনে খুব দ্রুততার সাথে অর্জন করতে চাইবে। একেবারে এখন এই মুহূর্তে উইকেটে যারা রয়েছেন শান্ত এবং মুশফিকুর রহিম, তারা চাইবেন শুরুর সেশনটা কাজে লাগাতে। একই সাথে এখানে মাথায় রাখতে হবে পঞ্চম দিন উইকেটে বোলারদের জন্য যথেষ্ট সহায়তা থাকবে, স্পেশালি স্পিনারদের জন্য। শ্রীলঙ্কার টিমে এই মুহূর্তে ইম্প্যাক্ট রাখার মতো কয়েকজন স্পিনার রয়েছেন, তো তাদের বিপক্ষে রান করা, দ্রুত রান তোলা সহজ হবে না। যদি আমরা সেই হিসেবটা করতে চাই যে ধরেন বাংলাদেশের 90 থেকে 110 রান আরও করতে হবে, সেটা প্রথম সেশনের 25 ওভার যদি আমরা ধরে রাখি, তারপরেও কিন্তু শ্রীলঙ্কাকে দেওয়ার মতো 65 ওভার বাংলাদেশের হাতে থাকে। এবং হিস্ট্রি যেটা বলছে যে 157 রান মাত্র অ্যাভারেজ চতুর্থ ইনিংসের স্কোর। সো 157 রানের মধ্যে প্রতিপক্ষ, আচ্ছা 157 আমরা নাই ধরলাম, 160, 180 কিংবা আমরা 200 পর্যন্ত যদি ধরি, কিংবা 250 রান পর্যন্ত যদি ধরি, এর মধ্যে শ্রীলঙ্কাকে অল আউট করতে হবে। হাতে যদি 60 থেকে 65 ওভার থাকে, গিভেন দ্যাট নাইম হাসান আজকে যেই রকম বোলিং করেছেন, তাইজুল ইসলাম যেরকম বোলিং করেছেন, স্পেশালি দুজনেই যে টার্নগুলো আদায় করেছেন, তাইজুল ইসলামের একটা টার্ন আসলে আজকের দিনে সবার চোখে লেগে থাকার কথা, একেবারে বাইরের দিকে পরে যেভাবে ভেতরে ঢুকেছে, যেটাতে আবেদন হয়েছিল, সেই টার্ন, কিংবা নাইম হাসানের এক একটা যেখানে উইকেট ক্র্যাক করেছে, সেই জায়গায় যতবার বল পড়েছে, যে টার্ন এবং আনইভেন টার্ন সাথে বাউন্স ছিল। এনামুল হক বিজয়ের আউটটা দেখলে বিষয়টা আরও বেশি স্পষ্ট হয়ে যায়। বিজয় হক চুকিয়ে গিয়েছিলেন যেরকম বাউন্সটা পাওয়া গেছে ওই বলে প্রভাত জয়াসুরিয়া। তো সব মিলে বোলারদের জন্য বেশ আশানুরূপ একটা বিষয় বাংলাদেশে বোলারদের জন্য। আর ব্যাটসম্যানদের কথা আরও একবার বলি, চতুর্থ
দুঃখিত, পঞ্চম দিনে প্রথম সেশনে হ্যাঁ 20-25 ওভারের মধ্যে ওই 90 থেকে 100-110 রান নেওয়া অবশ্যই সহজ হবে না। আর যখন বিষয়টা চলে আসে যে বাংলাদেশকে আরও দ্রুত রান তুলতে হবে এরকম উইকেটে, সেটা তো আরও কঠিন হয়ে যাওয়ার কথা। উইকেটে রয়েছেন নাজমুল শান্ত, মুশফিক রহিম। পরবর্তী দুজন ব্যাটার লিটন কুমার দাস এবং জাকের আলী অনেক, এরপরে টেল এন্ডারে যারা আসবেন নাইম হাসান, তাইজুল ইসলাম, তারাও টুকটাক ব্যাটিং করতে পারেন। তবে মূল কাজটা এই শান্ত এবং মুশফিককেই করতে হবে। মাথায় রাখতে হবে দ্রুত রান তোলার তাড়ায় যেন উইকেট বিলিয়ে দিয়ে এসে উল্টো নিজেদের খোঁড়া ফাঁদে বাংলাদেশ, খোঁড়া গর্তে বাংলাদেশ না পড়ে। এই জায়গাতে হয়তো টিম ম্যানেজমেন্টের একটা স্ট্র্যাটেজি থাকতে পারে। শান্ত এখন যেমন স্ট্রাইক রেটে খেলছেন 50-এরও নিচে, সেই স্ট্রাইক রেটটা মেনটেন করে শান্ত দিক থেকে খেলতে থাকবেন। অন্যদিকে মুশফিকুর রহিমের আজকের ইনিংসটা যদি দেখি, তিনি 22 রান করে নট আউট রয়েছেন। তো হতে পারে কোনো একজন ব্যাটারকে উইকেট এক প্রান্ত থেকে আগলে রাখার দায়িত্ব দেওয়া হচ্ছে, অন্য দিক থেকে অন্য ব্যাটার যারাই আসছেন বা আসবেন, ধরি আমরা মুশফিক উইকেট আগলে রাখবেন, শান্ত, তারপরে জাকির আলী অনেক, তারপরে লিটন কুমার দাস, প্রত্যেকেই ক্যাপেবল দ্রুত রান তোলার জন্য। তারা ওই অল আউট অ্যাটাকে যাবেন, এক পাশ থেকে অন্য একজন উইকেটটা আগলে রাখবেন। এভাবে যদি হয় তাহলে আসলে 90 থেকে 110-120 রান তোলা যে খুব কঠিন হবে বাংলাদেশের জন্য, তা তো আসলে বলা যাচ্ছে না, কারণ মাত্র 3টে উইকেট পড়েছে, হাতে এখনও 7টা উইকেট রয়েছে। বাংলাদেশের ব্যাটাররা ওয়েল ক্যাপেবল পরবর্তী লক্ষ্য দেওয়ার জন্য। তারপরে কাজটা শেষমেশ আসলে মূলত স্পিনারদের করতে হবে দিন শেষে। তবে এখানে অবশ্যই বাংলাদেশের ক্রিকেটার থেকে শুরু করে ভক্ত সমর্থক সকলের প্রত্যাশার জায়গা থাকবে বৃষ্টিতে যেন একটা বলও নষ্ট না হয় কিংবা অন্য কোনো ইন্টারাপশন খেলায় না আসে। আর দিন শেষে, ম্যাচ শেষে কি হতে চলেছে সেটা দেখাই যাক। 4টা দিন ভালোই কেটেছে, যদিও একটা দিনের একটা সেশন বৃষ্টিতে পণ্ড হয়েছে। কালকের পূর্বাভাস বলছে সম্ভবত আজকে সারাদিন যেমন গেল বৃষ্টিবিহীন, সেরকমই হওয়ার কথা, কোনো অঘটন যদি না ঘটে থাকে। তো বাংলাদেশ ভালো করবে। শ্রীলঙ্কার বিপক্ষে এখনও পর্যন্ত বাংলাদেশের জয় মাত্র একটা ম্যাচে। 2001 সালে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ টেস্ট ম্যাচে মাঠে নেমেছিল। আজকে এখন 2025 সাল, 24 বছরে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ মাত্র একটা ম্যাচ জিততে পেরেছে। তো সেই এক ম্যাচের গেরো পার হয়ে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় জয় শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার সাথে জিততে পারবে কিনা, আনতে পারবে কিনা, সেটা আর কিছু ঘন্টা অপেক্ষা বলা যেতে পারে। একই সাথে আপনাদের আরও একটা স্ট্যাট মনে করিয়ে দিয়ে আমি শেষ করছি। শ্রীলঙ্কার বিপক্ষে এই এতগুলো বছরে বাংলাদেশ যে একটা জয় পেয়েছে সেটা কিন্তু তাদেরই মাটিতে। বাংলাদেশের 100তম সেই টেস্ট ম্যাচ ছিল। বাংলাদেশের খেলা 100তম সেই টেস্ট ম্যাচে শ্রীলঙ্কার মাটিতেই বাংলাদেশ তাদের বিপক্ষে সেই প্রথম জয়টা পেয়েছিল, যে ম্যাচে সাকিব আল হাসান সেঞ্চুরি করেছিলেন, 6টা উইকেট নিয়েছিলেন, তামিম 80+ করেছিলেন, মোসাদ্দেক হোসেন সৈকতের ডেবিউ ম্যাচ ছিল, তিনি 70+ স্কোর করেছিলেন। তো আরও একবার সেরকম একটা সম্ভাবনা সামনে বাংলাদেশ যে জয় পেতে চলেছে হয়তো। শুভকামনা থাকুক আমাদের সকলের। সে পর্যন্ত দেখা যাক। আমি আপাতত বিদায় নিচ্ছি।